বেপরোয়া দখলে সংকুচিত হচ্ছে ঢাকার চারপাশের নদীগুলো। ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ প্রভাবশালী গোষ্ঠীর। আইনের যথাযথ প্রয়োগের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্তরাই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন। জার্মানি মিউনিখে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। নষ্ট হচ্ছে হাওরের উদ্ভিদ এবং জীববৈচিত্র্য। মৎস্যজীবীরা হারাতে বসেছেন আদি পেশা। এবং দেশের দক্ষিণাঞ্চলে বসবাসরত রাখাইন নৃগোষ্ঠী এখনো ধরে রেখেছে নিজস্ব সংস্কৃতি। উপজাতিদের জীবন বৈচিত্র্য নিয়ে আগ্রহী পর্যটকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বেপরোয়া দখলে সংকুচিত হতে হতে মরতে বসেছে ঢাকার চারপাশের নদীগুলো। নিয়ম নীতির তোয়াক্কা না করে নানান কায়দায় নদী ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেই যাচ্ছে প্রভাবশালী গোষ্ঠী। এভাবে এক যুগে বেহাত হয়ে গেছে বিপুল পরিমাণ নদীর জমি। সীমানা পিলার স্থাপনে অনিয়ম হওয়ায় নদীর দখল রোধে শক্ত ব্যবস্থা নিতে পারছে না সংশ্লিষ্ট টাস্কফোর্স। এক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব ও আইন প্রয়োগের অনীহাকেই দুষছে পরিবেশবাদী সংগঠনগুলো। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। একসময় এই নদী ভাসিয়ে নিত দুকুল, কিন্তু কালের বিবর্তনে দখলের কবলে পড়ে আজ নিজেই যেন কুলহারা। দুপাশে ভরাট করতে করতে কোথাও কোথাও যেন নদীর গলা টিপে ধরে সংকুচিত করে দেয়া হয়েছে গতিপথ। ঢাকার আশপাশে বয়ে চলা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর সীমা নির্ধারণ নিয়েই রয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের চাপে বিভিন্ন পয়েন্টে নদীর বেশ ভেতরে বসানো হয়েছে সীমানা পিলার। আবার কোথাও কোথাও সীমানা পিলার অতিক্রম করেই চলছে জবরদখল। যারা প্রভাবশালী হ্যারি করতে আছে, আমরা গরিব আমরা পারবো না। নামি দামি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, তুমুক সাহেব, এই সাহেবেরাই দখল করা। সমাজে যারা প্রতিষ্ঠিত তারা দখল করা। বিভিন্ন গবেষণার তথ্য মতে বিগত এক যুগে সবচেয়ে বেশি দখল হয়েছে তুরাগ নদী। এই নদীর আব্দুল্লাপুর থেকে গাবতলী পর্যন্ত প্রায় 6 মাইল এলাকা জুড়ে দখল হয়েছে 120.79 একর জমি। বুড়িগঙ্গার কামরাঙ্গীর চর থেকে বসিলা পর্যন্ত 7.41 মাইল এলাকায় দখল হয়েছে 97.17 একর জমি। শীতলক্ষ্যার কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 3.57 মাইলে 23.83 একর ও বালু নদীর ডেমরা থেকে নন্দীপাড়া পর্যন্ত 4.2 মাইল এলাকায় দখল হয়েছে 8.84 একর জমি। অভিযোগ রয়েছে এসব ভূমি দখলে অনেক স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করছে দখলদাররা। দেখা যায় মসজিদ করলাম, এখানে হয়তো জনগণ কিছু বলবে না। এই মসজিদের পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্য কোনো জায়গায় এভাবে পাবলিক নিয়ে নিতে পারবে। এই মুহূর্তে সীমানা নির্ধারণে অনিয়মকেই দখল রোধে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে দেখছে নদী রক্ষায় গঠিত টাস্কফোর্স। স্থাপিত 9,500 সীমানা পিলারের মধ্যে তাদের আপত্তি রয়েছে 3,500 পিলার নিয়েই। আমাদের জরিপ ঠিকই ছিল, পরবর্তীতে যখন পিলারগুলো স্থাপন করা হয় 2010-11 সালে, তখন এটাকে নিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। সুতরাং এটাকে বন্ধ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমার বিশ্বাস খুব শিগগিরই এগুলি যথাস্থানে স্থাপিত হবে। সরকারের কোনো কোনো মহলের সদিচ্ছা না থাকায় দখল থামাতে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ পরিবেশবাদী সংগঠনগুলোর। যদি সরকারের ইচ্ছা না থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই জলাশয় ভরাট করে ফেলে, তাহলে তো বুঝতেই হবে যে এটা আইনেরও সমস্যা না, আদালতেরও সমস্যা না, এটি সমস্যাটাই হচ্ছে প্রয়োগের এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের। নদী আইন অনুসারে 30 থেকে 50 গজ পর্যন্ত নদীর ভূমি। এই হিসেবে এই সীমারেখার ভিতরে গড়ে ওঠা সব স্থাপনাই অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন নদীকে ঘিরে নেওয়া প্রকল্প বাস্তবায়ন করতে হলে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কোনো বিকল্প নেই। দখলের কারণে সংকুচিত হয়ে শুধু কি নদীরই মৃত্যু ঘটছে, এর সাথে সাথে বুক ভরে নিঃশ্বাস নেয়ার আর নির্মল পরিবেশে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্নটাও কি দখল হয়ে যাচ্ছে না? বিশেষজ্ঞরা বলছেন এই বাস্তবতা বুঝতে যত দেরি হবে বিপর্যয় ততই ঘনিয়ে আসবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানি মিউনিখে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে মিউনিখে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি।
4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় গতকাল সকাল 11টায় জার্মানি পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে মিউনিখের ম্যারিয়ট হোটেলে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সন্ধ্যা 7:30টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান এ সম্মেলনে যোগ দিলেন। এরপর আবার হোটেলে ফিরে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সম্মেলনের পাশাপাশি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 4 দিনের সফর শেষে 19 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। আমরা সততার সাথে ছিলাম, আমার পরিবারের সবাই সততার সাথে ছিল, আমার পুরো ক্যাবিনেট এবং আমার যা সচিব সবাই সততার সাথে ছিল বলেই আজকে আমরা এই পদ্মা সেতুর রায় আমাদের পক্ষে পেয়েছি। এতে প্রমাণ হয়ে গেছে যে মানে আমরা এখানে দুর্নীতি করতে আসিনি, আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। ওটা যারা 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 ক্ষতিগ্রস্ত তারা করবে, অবশ্যই করা হবে এবং আমরা সেটাই করতে পারি। তবে যে মানুষগুলি কষ্ট পেয়েছে, যে মানুষগুলির উপর দিয়ে জুলুম, তারা তো আর সেই জীবনটা ফিরে পাবে না। সেই মানসিক যন্ত্রণা এটা তো আমরা ভোগ করছি, আমরা তো জানি, আমাদের ছেলেমেয়েরা ভোগ করছে, আমার বোন ভোগ করছে, আমার মন্ত্রী, আমাদের উপদেষ্টা মশিউর রহমান সাহেব, সচিবরা তো খামাখা মিথ্যা জেলে রাখলো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। নষ্ট হচ্ছে হাওরের উদ্ভিদ এবং জীববৈচিত্র্য। ভরাট হয়ে গেছে হাওরের বেশিরভাগ স্থায়ী বিল। যদিও হাওরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি সংস্থা। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাধারণ বৈশিষ্ট্য অনুযায়ী বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে হাওর, আর বর্ষা শেষে জেগে ওঠে হাওরের গভীর পানিতে নিমজ্জিত কিছু স্থায়ী বিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরিত্র বদলেছে দেশের সবচেয়ে বড় হাকালুকি হাওরের। এরই মধ্যে এই হাওরের স্থায়ী বিলগুলোর বেশিরভাগই পলি, বালি ও মাটিতে ভরাট হয়ে গেছে। শুকনো মৌসুম হওয়ায় কোনো কোনো এলাকা পরিণত হয়েছে ধুধু বালির মাঠে। দুষ্কর হয়ে পড়েছে জলজ ও বনজ গাছপালার দেখা পাওয়া। মাছ এটা আগর যেটা মাছ আলিতে কোনো মাছও নাই। হিজল গাছ, খরচ গাছ, এর বাদে দইলা বরুণ গাছ, এই যে খান্দিগুলা এখন এগুলা নাই। কিছু কিছু খালনালা ভরাট হয়ে এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় পানি সেচ দিয়ে মাছ মারে, যার কারণে বিলের ক্ষয়ক্ষতি হচ্ছে। হাকালুকি হাওরের সার্বিক উন্নয়নে বেশ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। হাওর রক্ষায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার কথা জানালেন এসব সংস্থার কর্মকর্তারা। হিজল করে বন তৈরি করা এবং আগের যে বনগুলো ছিল এগুলো প্রাকৃতিক বন সংরক্ষণ করে হাকালুকি হাওরের পরিবেশটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। 10টি ডুবন্ত বাঁধ করতে পেরেছি, যার ফলে যে ভাঙন, যে বাসতবাড় ভিটার ভাঙন, সেগুলো অনেকটাই রোধ হয়েছে। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা। হাকালুকি এলাকায় প্রায় 300 হেক্টর জলজ বাগান সৃজন করেছি এবং যেখানে প্রধানত হিজল গাছ লাগানো হয়েছে। স্থানীয় জনগণ যাতে হাকালুকির সম্পদ ক্ষতিগ্রস্ত না করে এবং এই জন্য তাদেরকে আমরা সচেতন করছি। হাকালুকি হাওরে স্থায়ী বিলের সংখ্যা 276টি। এর মধ্যে 25 থেকে 30% বিল ভরাট হয়ে গেছে বলে জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সময় সংবাদ, মৌলভীবাজার। 200 বছরেরও বেশি সময় ধরে দেশের দক্ষিণাঞ্চলে বসবাস রাখাইন উপজাতি গোষ্ঠীর। ধীরে ধীরে বাঙালি সংস্কৃতির সাথে অভ্যস্ত হলেও ক্ষুদ্র এই নৃগোষ্ঠী এখনও ধরে রেখেছে নিজস্ব সংস্কৃতি। তাই কুয়াকাটায় সমুদ্র সৈকতের পাশাপাশি সেখানকার রাখাইন উপজাতিদের জীবন বৈচিত্র্য নিয়ে রয়েছে পর্যটকদের ব্যাপক আগ্রহ। কুয়াকাটা ঘুরে এসে রাখাইনদের জীবন ও সংস্কৃতি নিয়ে রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন আল মামুন। জনশ্রুতি আছে 18 শতকে তৎকালীন মুঘল শাসকরা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করলে বহু রাখাইন নৌকাযোগে আশ্রয়ের খোঁজে চলে আসেন বর্তমান পটুয়াখালীর কুয়াকাটা অঞ্চলে। উপকূল অঞ্চল হওয়ায় সুপেয় পানির চাহিদা পূরণে তাই সে সময় এখানে খোঁড়া হয় অনেকগুলো কুয়া, যেখান থেকে এই অঞ্চলের নামকরণ কুয়াকাটা।
সবশেষ আদমশুমারি অনুযায়ী এই অঞ্চলের ৩৫টি পাড়ায় বর্তমানে প্রায় ৫,০০০ রাখাইনদের বসবাস। বৌদ্ধ ধর্মের অনুসারী এই উপজাতিদের উপাসনার জন্য এখানে নির্মাণ করা হয় বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির। মিস্ত্রিপাড়ায় বৌদ্ধ মন্দিরের এই ৩০ ফুট উচ্চতার মূর্তিটি একসময়ের এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি। দীর্ঘ ১০০ বছর আগে তখনকার এক প্রভাবশালী ব্যক্তি মিস্ত্রি চৌধুরী, তার নামে অনুসারে মিস্ত্রিপাড়ার নামকরণ করা হয়। তারই উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে এটা দিনের পর দিন জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে আসে দর্শন করে। বিভিন্ন রং বেরঙের সুতো দিয়ে তৈরি নানা ডিজাইনের পোশাক রাখাইনদের নিজস্ব সংস্কৃতির অন্যতম একটি বাহক। রাখাইন পাড়ায় গড়ে ওঠা সব দোকানে পাওয়া যাবে রাখাইন তরুণীদের হাতে বোনা শাড়ি, থ্রি পিস, শাল কিংবা রাখাইনদের নিজস্ব পোশাক। এটা ৩টি বুনাইলে শেষ হয়, তো বেচা কিনা তো দামে পায় না। আর শুধু কি যে আপনার কেনায় পড়ে ৬০০ টাকা, আর যদি একটা চাদর আপনার ১,০০০ করে বলি আমরা, তাহলে তো পর্যটকেরা সেই হিসেবে কিনতে পারবে না। আর তারা চায় যে নিজেদের তৈরি করা, সেই হিসেবে দামটা একটু কম হতে। এই শিল্প তো আমাদের আজকে না, সেই ১৭৮৪ থেকে আমরা এখানে আসছি, মামিয়া থেকে, আটকান থেকে আসছি। তখন থেকে নিজের কাপড় নিজের বুনাই আমরা পরি। বরিশাল বিভাগের একমাত্র এই উপজাতি গোষ্ঠীর জীবন জীবিকা জানতে আগ্রহী অনেক পর্যটক একটু ঢু মেরে যান এখানকার বিভিন্ন রাখাইন পল্লীতে। ওরা যে চাদর যে বানাচ্ছে এটা দেখলাম, আমি এর আগে কখনো দেখি নাই, তো ভালো লাগলো। তাদের জীবনযাত্রা একটু নিম্নমানের, তাদের যদি বিভিন্ন কাজে সম্পৃক্ত করা যায়, চাকরি বাকরি বিভিন্ন শিক্ষা দীক্ষায় তাদের একটু আগানো যায়, তাহলে হয়তো তারা আরো ভালো করতে পারবে। 18 শতকে তৎকালীন বার্মা থেকে রাখাইন উপজাতিরা এসে বসবাস শুরু করে বাংলাদেশের এই অঞ্চলে। এরপর কালের বিবর্তনে ধীরে ধীরে বাঙালির সংস্কৃতির সঙ্গে অনেকটাই মিশে গেছেন তারা। তবে এখনো এই সম্প্রদায় রয়েছে নিজস্ব একটি ভিন্ন সংস্কৃতি। তাই কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশাপাশি রাখাইনদের এই জীবন আচারও হতে পারে পর্যটনের অন্যতম একটি অংশ। পটুয়াখালীর কুয়াকাটা থেকে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। নতুন করে না বাড়লেও রাজধানীর পাইকারি বাজারে কমেনি কোনো চালের দাম। স্থিতিশীল রয়েছে সব ধরনের পেঁয়াজ আর আলুর বাজারও। এদিকে বস্তা হিসেবে আবারও বেড়েছে ময়দার দাম, কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিনের দামও। ডাল আর চিনির বাজারে পরিবর্তন না আসলেও বেড়েছে এলাচ, গোলমরিচ সহ বেশ কয়েকটি মশলার দাম। বাজারে চালের কোনো সংকট নেই উল্লেখ করে আড়তদাররা বলছেন, মিল মালিকদের কারসাজিতেই কমছে না চালের দাম। গেল সপ্তাহেও রাজধানীর বাজারে আমদানি করা চীনা রসুনের পাইকারি দর ছিল ১৭৫ থেকে ১৮০ টাকার মধ্যে, কিন্তু চলতি সপ্তাহে প্রতি কেজিতে তা বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। তবে সেই অর্থে পরিবর্তন আসেনি আদা আর আলুর বাজারে। কিছুটা কমেছে পেঁয়াজের দাম। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। চলতি সপ্তাহে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ টাকা দরে। মাল কিনছে ১৭ টাকা আড়ানা, ৩ টাকা খরচ, ২০ টাকা আড়ানা পরে, ১৮ টাকা পেঁয়াজ বেচতে আছে, আলু বেচতে আছে আপনার ১০ টাকা, নতুন রসুন আপনার ৮০ টাকা কেজি। বাজারে আবারও বেড়েছে ময়দার দাম। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কমছে না ময়দার দাম। এক্ষেত্রে ক্রয় আদেশ পাওয়ার পর মিল থেকে ময়দা বাজারে আনতে ২ থেকে ৩ সপ্তাহ লাগে বলেও দাবি তাদের। তবে সে তুলনায় অনেকটাই স্থিতিশীল বিভিন্ন ধরনের ডাল আর চিনির বাজার। মিল আর বলতেছে গম নাই, ১৫ থেকে ২০ দিন যদি বসায় রাখে একটা গাড়িতে ৪০ থেকে ৫০ হাজার টাকা ড্যামারেজ দিয়ে এই মালটা আসে। এই আসার কারণে মার্কেটে দামটা বৃদ্ধি। আপনার এই জটিলতাটা ২ মাস থেকে চলতেছে এইভাবে, এটার কোনো সমাধান হইতেছে না। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও বাজারে এখনো কমেনি মিনিকেট ২৮, নাজিরশাহী সহ অন্যান্য চালের দাম। নতুন মৌসুমের চাল আসার পরও দাম কমছে না কেন, এমন প্রশ্নের উত্তরে মিল মালিকদের উপর দায় চাপালেন আড়তদাররা। এক গাড়ি মাল নিয়ে আসে, এরা ৫-৭ করে মিলাই দেয়, ভাই আজকে রেট কত? ৪৮ টাকা, কালকে রেট করতো ৪৮ টাকা আটানা। ভাই আটানা বেশি হলো কেন? যে ভাই ধানের দাম বেশি। মিলাদের কাছে চাল রিজার্ভ থাকে, ধান রিজার্ভ থাকে, তারা পর্যায়ক্রমে ক্রাশিং করে আমাদের কাছে চাল সাপ্লাই দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে এরা যে রেটটা ধরে দেয় আমরা ওই রেটটাতে নিতে বাধ্য। টাকা হলে যেহেতু চাল পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সংকট বলবো কেন। যদিও স্বাভাবিক রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধ, পাম অয়েল, বোতলজাত আর খোলা সয়াবিনের বাজার দর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আগের সপ্তাহের মন্দা কাটিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা চাঙ্গা ভাব ছিল গত সপ্তাহের লেনদেনে। সপ্তাহ ব্যবধানে ডিএসসিতে লেনদেন বেড়েছে ১,৬৬৪ কোটি টাকা। সেই সাথে শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসসি এক্স বেড়েছে ৭৮ পয়েন্টে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ২৪৫ পয়েন্ট হারানোর পর অনেকটা ঊর্ধ্বমুখী ছিল গত সপ্তাহের শেয়ার বাজার। দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয় ৯৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। পরের ৪ দিন লেনদেন ওঠানামা করে ১,০৫৩ থেকে ১,০৭৩ কোটি টাকা পর্যন্ত।
পুঁজিবাজারের সূচকে আগের কয়েক সপ্তাহে যতটা ওঠানামা ছিল তেমনটা ছিল না গত সপ্তাহে। সপ্তাহ জুড়ে ডিএসইএক্স সূচক ওঠানামা করেছে 10 থেকে 40 পয়েন্টের মধ্যে। ৫,৫১২ পয়েন্ট নিয়ে শুরু হয়ে সপ্তাহ শেষে ডিএসসির প্রধান সূচক দাঁড়ায় ৫,৫৯০ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে সরিয়া সূচক ডিএসইএস বাড়ে 21 পয়েন্ট এবং বাছাই সূচক ডিএসই 30 বাড়ে 25 পয়েন্ট। গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষে থাকা প্রতিষ্ঠান ছিল মালেক স্পিনিং, ফরচুন সুজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, বারাকা ফুড। অন্যদিকে দর হারানোর শীর্ষে ছিল SEML লেকচার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, RAK সিরামিক্স, প্রাইম ফাইন্যান্স ও জুট স্পিনার্স। গত সপ্তাহে ঢাকা শেয়ার বাজারে লেনদেন হওয়া ৩৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ২০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের হাট বাজারে পুরুষের পাশাপাশি নারীদের জন্য নির্মাণ করা হয়েছে লেডিস কর্নার। পাকা শেডে এসব কর্নার নির্মাণের ফলে মানুষ সহজে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করতে পারছেন। অন্যদিকে লেডিস কর্নারগুলোতে নারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করছেন। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে, গ্রামীণ অবকাঠামো সুদৃঢ় এবং নারীদের স্বাবলম্বী করতেই তাদের এই প্রচেষ্টা। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। কয়েক বছর আগে আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রাম হাটে মানুষ ধুলাবালি আর বর্ষার সময় কাদামাটি কারণে আসতেই পারত না। তবে গত বছর এই হাটে পাকা শেড নির্মাণ করায় মানুষ সহজে তাদের পণ্য বেচাকিনা করতে পারছেন। জেলায় এ ধরনের আরো 7টি হাট বাজারে পাকা শেড নির্মাণ করায় সুবিধা বেড়েছে এলাকার মানুষের। কেনাকাটাও করতে পারতাম না কাদা পানির জন্য, এখন পাকা ঘর হয়েছে, এখন আমরা মনে করি কেনাকাটা ভালোভাবে করতে পারি, সুযোগ সুবিধা হয়েছে আমাদের। আমার বাড়ি কিন্তু এখানে, তবু আমরা এখানে হাট করতে খুব অসুবিধা মনে করেছি। এখন এই দালান বিল্ডিং হওয়াতে, দোকানদার হওয়াতে আমাদের বহু সুবিধা হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য লেডিস কর্নার নির্মাণ করায় এলাকার নারীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটার পাশাপাশি ব্যবসা করে স্বাবলম্বী হতে পারছেন। কাস্টমার বেশি আসতো না, এই পাকা বিল্ডিং হওয়ার কারণে অনেক কাস্টমার আসতেছে। প্লাস্টিকের দোকান দিচ্ছি, দেওয়ার পর বেচাকেনা করার পর আমি ভালোভাবে রোজগার করছি, লাভ হয়েছে, আমার সংসার চালাতে। এলজিইডির এই কর্মকর্তা জানালেন, নারীরা যাতে তাদের ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারেন এজন্য সরকারের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহিলা কর্নার করার উদ্দেশ্য হচ্ছে যাতে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হয়, পাশাপাশি গ্রামীণ যে সমস্ত মহিলা আছেন তারা এই মহিলা কর্নারে এসে অতি সহজে তাদের পণ্য কেনাবেচা করতে পারেন। এশিয়া উন্নয়ন ব্যাংক এবং সরকারের অর্থায়নে বগুড়া জেলার 6টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে 3,70,00,000 টাকা ব্যয়ে 7টি পাকা গ্রোথ সেন্টার মার্কেট নির্মাণ করা হয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। শিক্ষাজীবন থেকেই উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার দিক নির্দেশনার বিষয়ে রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুবায়ের। কাজল, ধন্যবাদ। জার্নি টুয়ার্ডস এন্টারপ্রেনিয়রশিপ একটি আসলে মূলত একটি সেমিনারের মতোই, সেমিনার ঠিক না আবার সেমিনার না এটাও বলা যাবে না। মূলত এখানে নতুন একজন তরুণ উদ্যোক্তা কিভাবে হয়ে উঠবে সেই বিষয়গুলো আলোচনার জন্য আজকে এখানে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে এবং এখানে মূল যে ব্যাপারটি সেটি হলো একটি বইয়ের মোড়ক উন্মোচন। এটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে চেয়ারম্যান সবুর খান তার লেখা একটি বই, জার্নি টুয়ার্ডস এন্টারপ্রেনিয়রশিপ। কিভাবে একজন ছাত্র এবং ছাত্র অবস্থায় একজন শিক্ষার্থী তার পড়াশোনা চলা অবস্থায় উদ্যোক্তা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনার কথা হয়েছে এবং এখানে আলোচনার মূল ব্যাপারটি হলো বাংলাদেশে গত কয়েক বছরে মোটামুটি উদ্যোক্তা এবং বিনিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। সেটি হলো প্রথমত আমাদের একটা বদ্ধমূল ধারণা ছিল একজন ব্যবসায়ী উদ্যোগ শুরু করতে গেলে তাকে একটা নির্দিষ্ট বয়স পেরোতে হবে এবং তার অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে। এই যে এই ধারণাগুলো কিন্তু এখানে আসলে মোটামুটি এই কয়েক বছরের মধ্যে একটু চেঞ্জ হয়েছে। যেই পরিবর্তনের ফলশ্রুতি হিসেবে আমরা এরকম একটি বইয়ের মোড়ক উন্মোচন দেখতে যাচ্ছি, যে বইতে মূলত একজন তরুণ শিক্ষা অবস্থায় পড়াশোনা চলা অবস্থায় কিভাবে উদ্যোক্তা হয়ে উঠতে পারে সেই বিষয়গুলো এখানে আলোকপাত করা হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সরকারের দুটো গুরুত্বপূর্ণ বডির প্রতিনিধি এখানে আছেন, ডক্টর কাজী খলিকুজ্জামান যিনি পিকেএসএফ এর চেয়ারম্যান এবং এখানে আছেন জনাব কাজী আমিনুল ইসলাম যিনি নবগঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, তিনিও আছেন এবং তাদের কাছ থেকে মূলত এখানে আলোচনাটি আসবে যে আসলে কিভাবে একজন তরুণ নতুন স্বপ্ন দেখতে পারে। যেহেতু বাংলাদেশের বাজার আসলে দিন দিন যত বেশি ইকোনমি ওয়াইড হচ্ছে তত বেশি কর্মসংস্থানও সম্প্রসারিত হচ্ছে, কিন্তু যে পরিমাণ ছাত্র প্রতি বছরে বের হচ্ছে
যে পরিমাণ ছাত্র প্রতি বছর শিক্ষা জীবন শেষ করছে সেই তুলনায় আসলে কর্মসংস্থানের খাত ওইভাবে বাড়ছে না। তো এই বিষয়গুলোকে সামনে রেখে কিভাবে আসলে চাকরি না খুঁজে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে তার শিক্ষা জীবনের যে সারমর্ম, একজন চাকরির পেছনে না দৌড়ে কিভাবে সে ব্যবসায় উদ্যোগ বা নতুন নতুন কর্মসংস্থান নিজেই তৈরি করার চেষ্টা বা চিন্তা করতে পারে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে আলোকপাত করা হচ্ছে। এবং আমরা যে বইটি, সে বইটি মূলত দেখার পরে বুঝতে পারবো যে আসলে কি ধরনের দিক নির্দেশনা বা কি ধরনের আউটলাইন সেখানে দেওয়া হচ্ছে এবং এখান থেকে আসলে মূলত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে। যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থানের ক্ষেত্রটা মোটামুটি এখনো সংকুচিত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এত বেশি সেক্টর তাদের যাতায়াতটা নাই, সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় কি পেল বা আলোচনায় কি আসলো, পরবর্তী সংবাদগুলোতে আমরা আরো হালনাগাদ তথ্য দেওয়ার চেষ্টা করবো। কাজল, এই ছিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ খবরাখবর এবং বইয়ের মোড়ক উন্মোচনের পরই আমরা বলতে পারবো যে আসলে আলোচনার ফলাফল কি হলো এবং এখান থেকে শিক্ষার্থীরা কি পেল। দর্শক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে সেখানে সেমিনারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘটের শেষ দিন আজ। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল থেকেই জীবিকার তাগিদে রাজধানীর কোনো বাজারে মাংস বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। বাড়তি দামে গরু ও খাসির মাংস বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতি জানায়, দাবি মানলে রাজধানীতে 400 টাকার নিচে গরুর মাংস বিক্রি করা সম্ভব হবে। গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ সহ 4 দফা দাবিতে গত সোমবার থেকে 6 দিনের ধর্মঘটের ডাক দেয় ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতি। ধর্মঘটের পঞ্চম দিন শুক্রবারও অনেক জায়গায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন। তবে মহাখালী সহ রাজধানীর পাড়া মহল্লার বেশ কিছু মাংসের দোকান খুলেছেন কিছু ব্যবসায়ী। ধর্মঘটের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়া ও ক্রেতাদের অসুবিধার কথা মাথায় রেখে দোকান খোলা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমাদের দাবি দিবি তো এখনো ক্লিয়ার হয় নাই, বুঝছেন, এই জন্য ধর্মঘট শেষ হয় নাই। আজকে গরু কাটা উদ্দেশ্য ছিল, 4-5 দিন ধরে কাস্টমারে খাইতে পাইতেছে না। অনেক মানুষ আসবে, আজ দেখবে গোছ নাই। হ্যাঁ, এই জন্য আমরা কিছুদিন বন্ধ রাখছি, আজকে দিন দোকানটা খুলছি। না, আমাদের ব্যবসা করতে হবে, আমরা না খাই মরমু। এই জন্য দাবি ছিল আমাদের শনিবার পর্যন্ত। এই জন্য আমরা 2 দিন আগের থেকে খুলছি, 2 দিন বন্ধ করে দেখলাম যে অবস্থা আমার বেশি ভালো না। ধর্মঘট উপেক্ষা করে দোকান খোলায় ক্রেতারা খুশি হলেও গরু ও খাসির মাংসের দাম কেজি প্রতি 50 টাকা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। চিন্তা করতে করতে আসছি যে এখানে পাবো কিনা দেখি যায়, না হলে অন্য কোনো ব্যবস্থা হইতো। আইসার কি দেখছি যে দোকান খুলছে বা মাংস কাটছে আর কি। এসে যেটা দেখতে পাচ্ছি যে মাংসের দাম অতিরিক্ত বেশি, 50 টাকা করে বেশি কেজিতে। ধর্মঘটের আগে বিক্রি হয়েছে, তখন আমি এই দোকান থেকেই মাংস নিছি, 1200 টাকা রাখছে 2 কেজিতে, এখন আজকে 1400 টাকা চাচ্ছে 2 কেজি। শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতির নেতারা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার পর্যন্ত ধর্মঘট চলবে, তবে দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। যদি প্রয়োজন হয় তাহলে সারা বাংলাদেশে মাংসের দোকান বন্ধ করে দিতে আমরা দ্বিধা করব। বৈধ পথে ভুটান, নেপাল, মায়ানমার থেকে পশু আমদানির ব্যবস্থা করতে হবে। চলমান সমস্যা নিয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে মাংস ব্যবসায়ী সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সিলেটে প্রবাসীদের অংশগ্রহণে এনআরবি সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের চেম্বার এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এই সপ্তাহ আয়োজন করে। এ উপলক্ষে গতকাল সিলেট চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, এনআরবি সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও কাতার সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন। সোয়ান গ্রুপের রংপুর বিভাগীয় পরিবেশকদের এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় গ্রুপের বিভিন্ন সামগ্রীর গুণগত মান ও অন্যান্য বিষয় তুলে ধরেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবুল কাশেম। সভায় রংপুর বিভাগের 8টি জেলার শতাধিক পরিবেশক অংশগ্রহণ করেন। 3 শ্রমিককে আটকের জেরে সিলেটের শ্রমিক ইউনিয়নের ডাকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এই মুহূর্তে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ।
হ্যাঁ কাজল, আপনি যেমনটি বলছিলেন যে সিলেটে পরিবহন শ্রমিকের ডাকা ধর্মঘটে সিলেট একেবারে অনেকটা অচল হয়ে গেছে আমরা বলতে পারি। সিলেটের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে কোন ধরনের বাস চলাচল করছে না সকাল থেকে, এবং যেহেতু এই ধর্মঘটটা হঠাৎ করে ডাকা হয়েছিল গত গভীর রাতে, এই কারণে সাধারণ মানুষ অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা আসলে এই ধর্মঘটের বিষয়টি তারা একেবারেই জানতেন না, এবং হয়তো মিডিয়া কর্মীরা মনে করেছিল সকালে হয়তো এই ধর্মঘটটি নাও হতে পারে, এর জন্য গণমাধ্যমে তেমন প্রচার হয়নি। এই জন্য প্রচুর যাত্রী সিলেটের যে বাস টার্মিনাল রয়েছে কদমতলী, এখানে সকালে চলে এসেছিলেন, কিন্তু বাসগুলো ছেড়ে না যাওয়ায় তারা আটকে পড়েছেন এই কদমতলীতে। তো আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি আছি সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে। এখানে সকাল থেকে পরিবহন শ্রমিকরা সব ধরনের গাড়ি এখানে আটকে দিয়েছেন, এবং বাসগুলো বাস ট্রাক সহ অন্যান্য যানবাহন এখানে আটকে অনেকটা দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র যে মানুষের ব্যক্তিগত যে গাড়ি সেগুলোই শ্রমিকরা যেতে দিচ্ছে, এবং গণপরিবহন সবগুলো তারা আটকে দিচ্ছেন। তো এই ধর্মঘটের সূত্রপাত মূলত গতকাল রাতে, আপনাদেরকে আমি বলে রাখি যে গতকাল রাতে নগরীর সুবহানীঘাট থেকে 3 জন শ্রমিককে আটক করেছিল পুলিশ, এবং পুলিশের দাবি হচ্ছে যে এই শ্রমিককে তারা মাদক সহ হাতে নাতে আটক করেছিল। কিন্তু শ্রমিকরা বলছে যে তাদেরকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে পুলিশ আটক করেছে শ্রমিককে, এবং এই শ্রমিকদের মুক্তির দাবিতেই মূলত গতকাল রাতে পুলিশের সাথে শ্রমিকের কিছুটা উত্তেজনা বিরাজ করেছিল, এবং হালকা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবং এরপরে শ্রমিকরা তাদের দাবি ছিল যে এই 3 জন শ্রমিককে যদি ছেড়ে দেয় পুলিশ, তবে হয়তো তারা ধর্মঘটে যাবে না এবং তারা কোনো কর্মসূচি দিবে না। কিন্তু রাতের বেলা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনউদ্দিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চেষ্টা করেছেন যে শ্রমিকদের সাথে বৈঠক করে এটা সমাধানের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সব ধরনের সমাধান এবং আলোচনা ব্যর্থ হওয়ার কারণে শ্রমিকরা মূলত আজ সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে, এবং এই ধর্মঘটের কারণে সিলেট থেকে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না, শুধুমাত্র ট্রেন চলাচল করছে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল কাজল সবশেষ খবর। দর্শক, সিলেট থেকে ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। বইমেলার খবর। অমর একুশে গ্রন্থমেলায় সকাল 11টা থেকে শুরু হয়েছে শিশু প্রহর। শিশুদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন। চলছে গাড়ি সিসিমপুরে। কাজল, আপনি জানেন যে গাড়ি সিসিমপুরের দিকে চলছে, সেই গাড়িতে করে কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিশুরা কিন্তু শিশু প্রহরে আসছেন। আপনি জানেন যে আজকে বইমেলার 18তম দিন, অর্থাৎ সেই হিসেব করলে কিন্তু বেরিয়ে যাবে যে আজকে 6তম দিনের মতো শিশু প্রহর অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে। আপনি দেখতেই পাচ্ছেন এই শিশু প্রহরকে কেন্দ্র করে শিশু চত্বর এলাকাতে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে, এবং এদের মধ্যে কিন্তু অর্ধেকই বাচ্চারা, এবং তাদের সাথে কিন্তু আসছে শিশুদের সাথে আসছে তাদের অভিভাবকরা। আপনি জানেন কাজল যে মূলত এইসব শিশুদেরকে বই পড়ার প্রতি আগ্রহ জন্মানোর জন্যই কিন্তু এই শিশু প্রহরে নিয়ে আসছেন তাদের অভিভাবকরা, এবং হাতে খড়ি করছেন এই শিশু প্রহর থেকেই বলা চলে যে এখানে এসে অনেক শিশুরাই তাদের পছন্দের বই কিনছেন। আপনি জানেন যে পছন্দের বইয়ের তালিকায় কিন্তু মূলত থাকে বড় বড় লেখার যে বইগুলো আছে, কিংবা কার্টুনের প্রচ্ছদ, কিংবা প্রচ্ছদে বিভিন্ন ধরনের সৌন্দর্য উপর নির্ভর করে কিন্তু শিশুরা বই কিনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে টুকটুকি এবং হালুম এবং শিশুকে কেন্দ্র করে কিন্তু তাদেরকে চারপাশে কিন্তু অনেক শিশু কিন্তু এর মধ্যে জমজমাট হয়ে গিয়েছে, এবং তারা কিন্তু খুবই আগ্রহের সাথে সিসিমপুরে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা কিন্তু এই টুকটুকির কাছ থেকে শিখছেন যে যত বড় হবে তত বেশি বই পড়বে, তত বেশি জ্ঞানের ভান্ডার বড় করবেন এবং সমৃদ্ধ হবেন জ্ঞান চর্চার দিক দিয়ে। আর সিসিমপুরের এই শিকো বলেন, হালুম বলেন, টুকটুকি বলেন, এরা কিন্তু সেই শিক্ষাই দিচ্ছে এই সব এখানে মেলায় আসা আগত শিশুদেরকে। একটা বিষয় বলে রাখি কাজল আপনাকে যে এই মেলায় কিন্তু আজকে শিশু প্রহর দুপুর 1টা পর্যন্ত চলবে, পরবর্তীতে কিন্তু একটু বিরতি দিয়ে কিন্তু বিকাল 3টা থেকে কিন্তু পরবর্তী প্রহর অনুষ্ঠিত হবে। তো বলা চলে যে শিশুদের মুখরিত হয়ে গিয়েছে এই মেলা প্রাঙ্গণ, শিশু চত্বর, এবং যেই প্রাঙ্গণ সবচেয়ে বেশি আলোকিত করে এবং সবচেয়ে বেশি সৌন্দর্য করে তোলে এই শিশুদের পদচারণা। এবং আমার কাছে মনে হয় যে এই শিশুদের পদচারণার ফলে কিন্তু এই জায়গাটা এখন এত বেশি সৌন্দর্য হয়েছে যে কেউ আসলে এত বেশি আনন্দিত হবেন এবং বই কিনতে এক প্রকারে আগ্রহ পাবেন। তো বলা চলে যে
কাজল, আমার কাছে এই ছিল শিশু প্রহর থেকে, শিশু চত্বর থেকে বইমেলার সবশেষ খবরাখবর। পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আরো বেশি কিছু থাকলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজল। দর্শক, গ্রন্থমেলা শিশু প্রহর থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাফিন জাহিদ। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবার আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপনে যতটা আগ্রহী, ঠিক ততটাই উদাসীন নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে। এসব দেশে এখনো শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি উপেক্ষিতই থাকে। তাই আমরা যদি টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করতে চাই, মাথাপিছু আয় বৃদ্ধির সঙ্গে নাগরিকদের নির্মল বাতাস পাওয়ারও গ্যারান্টি দিতে হবে। টেকসই উন্নয়নের যে ধারণাটা, কাউকে বাদ দেওয়া যাবে না, হাওর বাওর চলঞ্চল সব কিছুকে অন্তর্ভুক্ত করতে, সব গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে। সব গোষ্ঠীর যে সমস্ত ভিন্ন ভিন্ন সমস্যা রয়েছে সেগুলোকে আমাদের বুঝতে হবে এবং সেগুলোকে যাতে দূর করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একই সঙ্গে নজর দিতে হবে রাস্তাঘাট উন্নয়ন, মানুষের জীবন জীবিকার উন্নয়ন। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা ময়নামতি বিভাগে আমরা শিগগিরই আমরা দেখতে পাবো। ডিসিশন তো তিনি আগে দিয়ে আসছিলেন, কিন্তু নামটা আজকে ময়নামতি নামটা তিনি আজকে বলছেন, নামটা আজকে বলছেন যে কুমিল্লা নাম নয়, যেহেতু কুমিল্লা একটা জেলা আছে, যে জেলায় বিভাগ হবে অন্য নাম দিয়ে করলে পরে এটা অর্থবহ হয়। যেসব প্লাস্টিক কারখানা পরিবেশ দূষণকারী বর্জ্য উৎপাদিত হয় সেগুলিতে বাধ্যতামূলকভাবে বর্জ্য শোধনাগার ইটিপি স্থাপন করতে হবে। এই ব্যাপারে আমাদের সরকার কোনো ধরনের ছাড় দেবে না। উদীয়মান শিল্প খাত হিসাবে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খানের 50 একর জমির উপর একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে এবং এটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় থেকে ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে। জুন 2018 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। বস্ত্র কোনো আইন ছিল না। আমরা আমাদের স্টেক হোল্ডার বিজিএমএ, বিটিএমএ, বিকেএম এবং এই বস্ত্র সেক্টরের সাথে যারা জড়িত সবাইকে নিয়ে গত 2 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা একটা বস্ত্র আইন কিন্তু প্রস্তুত করেছি, যেটা আগামী ক্যাবিনেট সভায় হয়তো ক্যাবিনেট অনুমোদন হবে এবং এই পার্লামেন্ট সেশন চলাকালীন সময় পার্লামেন্টে আমরা পাশ করতে পারব। আমাদের পণ্য রপ্তানিতে ভারত শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, এটা যেমন সত্য, পাশাপাশি শুল্ক বহির্ভূত কিছু সমস্যার কারণে আমরা এর পুরোপুরি সুফল পাচ্ছি না, সেটাও সত্য। বিষয়গুলো নিয়ে ভাবনার সময় এসেছে। আমি বিশ্বাস করি ভারত সরকার আন্তরিকভাবে এসব সমস্যার সমাধানের চেষ্টা করবে, দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে, যা অত্যন্ত জরুরি। সম্পর্ক উন্নয়নে আমরা ভারতের বিনিয়োগকারীদের জন্য এখানে 3টি স্পেশাল ইকোনমিক জোন করারও চিন্তা করছি। 16 জন ব্যক্তি যারা ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এবং করতেন, তাদের নামেও কিন্তু গাড়ি আনা হয়েছে শুল্কমুক্ত সুবিধায়, পাস বইও তারা নিয়েছেন, কিন্তু এই গাড়িগুলো কিন্তু ডিসপোজাল হয়নি। যথাযথভাবে ডিসপোজাল না করে তারা দেশ ত্যাগ করেছেন। এখানের মিশন হেডের এবং প্রতিষ্ঠানের একটা লায়াবিলিটি আছে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। বেপরোয়া দখলে সংকুচিত হচ্ছে ঢাকার চারপাশের নদীগুলো, ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ প্রভাবশালী গোষ্ঠীর, আইনের যথাযথ প্রয়োগের দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্তরাই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন, জার্মানির মিউনিখ। ইউ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি, নষ্ট হচ্ছে হাওরের উদ্ভিদ এবং জীববৈচিত্র্য, মৎস্যজীবীরা হারাতে বসেছেন আদি পেশা। এবং দেশের দক্ষিণাঞ্চলে বসবাসরত রাখাইন নৃগোষ্ঠী এখনো ধরে রেখেছে নিজস্ব সংস্কৃতি, উপজাতিদের জীবন বৈচিত্র্য নিয়ে আগ্রহী পর্যটকরা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।